জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর অতিবাহিত হওয়ার পরে বহু আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মহলে এই ডাকসু নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে এবং সকল ষড়যন্ত্রের জবাব আমরা রাজপথে দিয়েছি, যার কারণেই আমরা কিন্তু এই 9 সেপ্টেম্বর আমাদের বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। ডাকসু নির্বাচনে আমি হাসিবুল ইসলাম একজন স্বতন্ত্র এজিএস প্রার্থী। তো ডাকসু নির্বাচনে যদি আমি নির্বাচিত হতে পারি কিংবা নির্বাচিত নাও হতে পারি, তাহলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি আমার বেশ কিছু কর্মপরিকল্পনা এবং ইশতেহার সাজিয়েছি। আমি সেগুলো আপনাদের মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের কাছে উপস্থাপন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে ডাকসু। সেই এবারের ডাকসু নির্বাচন হবে কাঠামোগত সংস্কার এবং পরিবর্তনের, যার মধ্যে দিয়ে স্টুডেন্টদের এম্পাওয়ারমেন্ট নিশ্চিত হবে। সুতরাং স্টুডেন্টদের এম্পাওয়ারমেন্ট নিশ্চিত করতে যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে আমি পলিসি ডিবেট, পলিসি মেকিং সহ রাজপথের যে কোনো লড়াই সংগ্রামে আমি সর্বদা প্রস্তুত ছিলাম, আছি এবং থাকব। আমি যদি নির্বাচিত হতে পারি কিংবা নাও হতে পারি, যেই এজিএস পদে নির্বাচিত হবে, আমার কাজ হবে যাতে করে যে এজিএস নির্বাচিত হবে তাকে সহযোগিতা করার মাধ্যমে আমার যেই পরিকল্পনাগুলো রয়েছে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা। তো আমি যেটা প্রথমে উল্লেখ করতে চাই, আগামী বছর সেপ্টেম্বরের আগেই ডাকসু নির্বাচন 2026 আদায় করব এবং ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে স্থায়ীভাবে অন্তর্ভুক্তি করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করব। এই ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে পলিসি ফোরাম এবং রাজপথের আন্দোলনে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আপনারা সবাই জানেন যে আমাদের ডাকসু নির্বাচন 19 সালে হওয়ার পরে 6 বছর আটকে গিয়েছে, কিংবা 90 সালে হওয়ার পর একটা দীর্ঘ সময় আমাদের ডাকসু নির্বাচন হয় নাই। এর কারণ হচ্ছে আমাদের ডাকসু নির্বাচন আমাদের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তি নাই। আমরা যদি ডাকসু নির্বাচনকে আমাদের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে শিক্ষার্থীদের এই অধিকার আদায়ের প্ল্যাটফর্ম এবং শিক্ষার্থীদের যে এম্পাওয়ারমেন্ট রয়েছে সেটি নিশ্চিত করা সম্ভব হবে এবং প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন হবে এবং ডাকসু নির্বাচন হবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং শিক্ষার্থীদের যেই ভয়েসটা রয়েছে সেই ভয়েস রেজ করার জন্য। এরপরেও জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক, যে সকল শিক্ষকরা আওয়ামীপন্থী শিক্ষক ছিল, তারা এই জুলাই যে গণহত্যা হয়েছে এই গণহত্যার বৈধতা দিয়েছে এবং তারা শিক্ষার্থীদের বিপক্ষে রাজপথে পর্যন্ত অবস্থান নিয়েছে। সুতরাং যে সকল শিক্ষকরা জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণহত্যার বৈধতা উৎপাদন করেছে এবং গণহত্যার বৈধতা দিয়েছে, আমরা দেখতে পেয়েছি অভ্যুত্থানের দীর্ঘ 1 বছর অতিবাহিত হলেও এই সকল শিক্ষকদেরকে এখন পর্যন্ত বিচারের যথাযোগ্য বিচারের আওতায় নিয়ে আসতে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারেনি। আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে যে সকল শিক্ষকরা জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং গণহত্যার বৈধতা দিয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করব। এরপরেও আমরা দেখতে পেয়েছি যে সকল সন্ত্রাসী ছাত্রলীগের গুন্ডারা যারা শিক্ষার্থীদের ওপরে 15 তারিখে হামলা চালিয়েছে, 16 তারিখে হামলা চালিয়েছে, তাদের এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সুস্পষ্ট কোনো তালিকা আমাদের সামনে উপস্থাপন করতে পারেনি। সুতরাং আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমি যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে হামলা করেছিল এবং এই গণহত্যায় সম্পৃক্ত ছিল, তাদের নিরপেক্ষ সুস্পষ্ট তালিকা প্রণয়ন করব এবং তাদেরকেও যাতে করে বিচারের মুখোমুখি করা যায় সেজন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করব। সর্বোপরি গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশে যাতে করে আর কখনো রাজনীতি করতে না পারে সেজন্য শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং আন্দোলন অব্যাহত রাখব। আপনারা সবাই জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয় নামে মাত্র স্বায়ত্তশাসিত একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সকল কিছুই
যেই ক্ষমতাসীন দল থাকেন, যারা সরকারে থাকেন, তাদের নির্দেশে এই বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করার এখন সময় এসেছে। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন না থাকার কারণে এবং স্টুডেন্টদের এম্পাওয়ারমেন্ট না থাকার কারণে আমরা দেখতে পাই বছরের পর বছর যাবৎ আমরা বিভিন্ন বঞ্চনা এবং লাঞ্ছনা এবং বৈষম্যের শিকার আমরা হয়ে আসছি। সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে শুরুতেই যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদগুলো রয়েছে, এ সকল প্রশাসনিক পদে আমরা দেখতে পাই ভিসি, প্রক্টর, প্রভোস্ট সহ যখনই রাজনৈতিক দলগুলোর মাঝে ক্ষমতার পরিবর্তন হয়, যখনই যেই দল ক্ষমতায় আসে তাদের দলীয় আস্থাভাজন লোকদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদগুলোতে তারা নিয়োগ দেয়। এ সকল নিয়োগ যদি আমরা বন্ধ করতে না পারি, আমরা পূর্ববর্তী সময় দেখেছি যখন হলে থাকা শিক্ষার্থীদের উপরে সন্ত্রাসী ছাত্রলীগ গেস্টরুম, গণরুমের মতো নির্যাতন চালিয়েছে, শিক্ষার্থীদের মত প্রকাশ করতে দেয়নি, তাদের উপরে নির্যাতন করেছে, তখন আমরা দেখেছি হল প্রভোস্ট কিভাবে ওই নির্যাতনের বৈধতা দিয়েছে, তারা ছাত্রলীগকে কিভাবে নির্যাতনের লাইসেন্স প্রদান করেছে। সুতরাং বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী বান্ধব এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করতে সকল প্রশাসনিক পদে এই রাজনৈতিক নিয়োগগুলো বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর এবং প্রভোস্টের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার আমাদের আদায় করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া সংস্কার যদি আমরা আদায় করতে না পারি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যত ইশতেহার দেই না কেন, সেই ইশতেহারগুলো আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক কারণে সেগুলোর বাস্তবায়ন হয় না। সুতরাং আমার পক্ষ থেকে দাবি স্পষ্ট, সময় এসেছে বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করার। সুতরাং এই সকল প্রশাসনিক সকল পদগুলোতে রাজনৈতিক নিয়োগ বন্ধ করতে হবে এবং এই প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ায় যাতে শিক্ষার্থীদের মতামত প্রদানের সুযোগ থাকে সেটাও নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পেয়েছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা বিভিন্ন সময় আন্দোলন করে আসছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত আমাদের ক্যাম্পাসকে একটি নিরাপদ ক্যাম্পাস হিসাবে তারা কিন্তু গড়ে তুলতে পারেনি। আমরা দেখতে পাই আমাদের ক্যাম্পাসের মধ্যে দিয়ে অনিয়ন্ত্রিত যান চলাচল এবং মাদকাসক্ত ভবঘুরেদের অভয় আশ্রমে পরিণত হয়েছে। আমরা যদি মাত্র 6টি চেকপোস্টকে আমরা যদি কার্যকর করতে পারি, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণরূপে নিরাপদ ক্যাম্পাসে পরিণত করা সম্ভব হবে। এখন অনেক সময় এই কোশ্চেনগুলো আসে যে বিশ্ববিদ্যালয়ে যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে কিনা। তারা অবশ্যই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে। আমরা যদি আমাদের যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা যদি অ্যালামনাই কার্ড করে দিই, সেই অ্যালামনাই কার্ড দেখে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুবিধাসহ বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা প্রবেশ করতে পারবে। এছাড়াও অনেক সময় অনেক দর্শনার্থী বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এবং শিক্ষামূলক অনেক কাজেই অংশগ্রহণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে থাকেন। তো সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট একটা দিনে নির্দিষ্ট পরিমাণ ভিজিটর যাতে করে বিশ্ববিদ্যালয়ে আসতে পারে সেই সংখ্যাটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি এবং ভিজিটররা তারা বিশ্ববিদ্যালয়ে যেই ওয়েবসাইট থাকবে কিংবা অ্যাপ থাকবে সেইখানে তারা যদি রেজিস্ট্রেশন করে আসে, তাহলে কিন্তু যেই অনিয়ন্ত্রিত যান চলাচল এবং যেই বহিরাগত অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু অনেকাংশেই নিয়ন্ত্রণ করে নিয়ে আসা সম্ভব হবে। আর মাদকাসক্ত ভবঘুরেদের অভয় আশ্রম কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় নয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আলোচনার ভিত্তিতে যেই মাদকাসক্ত ভবঘুরেদের অভয় আশ্রমে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সমস্যাটা নিরসন করা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদ ইচ্ছার প্রয়োজন। আমরা দেখতে পেয়েছি এই জায়গাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সদ ইচ্ছার অভাব রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রমকে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাই এখনও রেজিস্ট্রার বিল্ডিংয়ের বা আমাদের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত সম্পূর্ণরূপে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হয়নি। আমাদের হলের যে আবাসিক ফি রয়েছে সেটি যখন আমরা জমা দিতে চাই তখন আমাদেরকে পাঠানো হয় টিএসসির জনতা ব্যাংকে নয়তো সোনালী ব্যাংকের কোনো একটা ব্রাঞ্চে। তো এইভাবে তো চলতে পারে না। 2025 সালে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যত সুযোগ এবং সুবিধা রয়েছে সম্পূর্ণরূপে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে। এই ডিজিটালাইজেশনের প্রক্রিয়া নিয়ে আসাটা খুব বেশি কষ্টকর নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা থাকলে এবং শিক্ষার্থীদের সুবিধা দেওয়ার ইচ্ছা থাকলে কিন্তু এই দাবিটি বাস্তবায়নযোগ্য। এই বিশ্ববিদ্যালয়কে একটি অ্যাপের আওতায় নিয়ে আসতে হবে, যেখানে একজন শিক্ষার্থী একটি অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সমস্ত সুবিধাগুলো এবং বিশ্ববিদ্যালয়ের কোন সময় কী কাজ হচ্ছে সেগুলো সম্পর্কে জানতে পারবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকে আরও বেশি জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের গভর্নেন্স চালু করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। আপনারা অনেকেই জানেন যে বিশ্ববিদ্যালয়ে অনেক বাজেট দেওয়া হয়, সেই বাজেটগুলো কখন কোন খাতে ব্যয় হয় সে সম্পর্কে কিন্তু আমরা কিছুই জানতে পারি না। তো এই বিশ্ববিদ্যালয় বাজেট
কোন সময় কোন খাতে ব্যয় হচ্ছে সে সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে পারি, তাহলেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো এবং একটি অ্যাপের মাধ্যমেই আমরা আমাদের যে সকল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে সকল সেবামূলক সেবা রয়েছে সেগুলো আমরা গ্রহণ করতে পারবো এবং সুবিধাগুলো গ্রহণ করতে পারবো।